দেবিল আর তার বাবা তড়িঘড়ি করে নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। চারপাশটা তখন ঘুটঘুটে অন্ধকার। দেবিল, একদম নদীর দিকে তাকাবি না, কোনো আওয়াজ পেলেও কান দিবি না, সোজা হেঁটে চল। বাবা নদীটাকে দেখে এতটা ভয় পাচ্ছেন কেন? তারা যখন নদীর ধার দিয়ে যাচ্ছিল তখনই জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেল। শব্দটা শুনে দেবিলের বাবার পা দুটো যেন মাটিতে জমে গেল। তিনি নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে দেবিল নদীর দিকে তাকিয়ে ফেলল। সে দেখল কুয়াশা ভেদ করে একটা পুরনো কাঠের নৌকা তীরের দিকে এগিয়ে আসছে। নৌকায় কে বসে আছে প্রথমে বোঝা যাচ্ছিল না। নৌকাটা যখন ঘাটের কাছে এসে থামল, দেবিল দেখল সেখানে একজন রহস্যময় নারী বসে আছে। তার মুখের অর্ধেকটা একটা ঘুমটা দিয়ে ঢাকা। সে ঘাটে নৌকা থামিয়ে হাতছানি দিয়ে দেবিলকে ডাকতে লাগলো। বাবা দেখো, ও আমাদের ডাকছে। আমি তোকে বারণ করেছিলাম না ওদিকে তাকাতে? এখন আর এক মুহূর্তও নয়, দৌড়া! দুজনে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। আর সেই নৌকার রহস্যময় নারীটি অন্ধকারের মধ্যে ওভাবেই দাঁড়িয়ে রইল। এই ঘটনার 1 মাস পর দুপুরবেলা নীলপুর গ্রামের মেঠো পথ দিয়ে একটা ঘোড়ার গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন পেশায় লেখক সুমিত এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া। তারা শহরের কোলাহল ছেড়ে শান্ত পরিবেশে থাকার জন্য এই গ্রামে এসেছেন। গ্রামের প্রধান সনাতনবাবু তাদের স্বাগত জানালেন। আসুন সুমিত বাবু, আপনাদের থাকার ব্যবস্থা আমি নদীর ঠিক পাশেই একটা ফাঁকা বাড়িতে করে দিয়েছি। জায়গাটা খুব শান্ত, আপনার লেখার জন্য একদম পারফেক্ট হবে। অনেক ধন্যবাদ প্রধান মশাই। তানিয়ার এই অবস্থায় শহরের চেয়ে এই গ্রাম্য পরিবেশটাই বেশি দরকার ছিল। তারা দুজনে নদীর কাছের সেই বাড়িতে থাকতে শুরু করলেন। সুমিত এক নতুন হরর উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছিলেন। একদিন রাত, তখন প্রায় 10টা। গ্রামের 2 তরুণ তরুণী সায়ন আর রিয়া নদীর পাড় দিয়ে হাঁটছিল। মনোরম হাওয়া আর নদীর শান্ত রূপ দেখে নদিয়া মুগ্ধ হয়ে গেল। প্রকৃতিটা আজ কত সুন্দর, তাই না সায়ন? হ্যাঁ, এই চাঁদের আলোয় যদি একটা নৌকা পাওয়া যেত, তবে দুজনে মিলে মাঝ নদীতে একটু ঘুরে আসা যেত। কিন্তু এই গ্রামে রাতে কোনো মাঝি নৌকা চালায় না কেন কে জানে। ঠিক তখনই জলের বুক চিরে ছপ ছপ শব্দ শুরু হলো। দুজনে তাকিয়ে দেখল সেই ঘোমটা পড়া রহস্যময় নারীটি নৌকা বেয়ে তাদের দিকেই আসছে। রিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল, সায়ন, ওই দেখো, আমাদের ভাগ্য খুলে গেছে, একটা নৌকা এদিকেই আসছে। নৌকাটি ঘাটে এসে থামল। মাসি, আমাদের একটু নদীটা ঘুরিয়ে আনবে? সেই নারীটি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। সায়ন আর রিয়া না বুঝে আনন্দের সাথে নৌকায় উঠে বসল। নৌকা ধীরে ধীরে এগোতে লাগল। জলের মিষ্টি শব্দ আর চাঁদের আলোয় তারা দুজনেই খুব খুশি ছিল। নৌকা তখন নদীর একদম মাঝখানে, কিন্তু সেই নারীটি একদম চুপচাপ যান্ত্রিকভাবে দাঁড় বেয়ে চলেছে। সায়ন একটু অস্বস্তি বোধ করে বলল, আচ্ছা মাসি, তুমি কিছু বলছো না কেন? তুমি কি রোজ রাতেই এখানে নৌকা চালাও? প্রশ্নটা শুনতেই নারীটি প্রচণ্ড গতিতে বৈঠা চালাতে শুরু করল। রিয়া ভয় পেয়ে নারীটির মুখের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ঘোমটার আড়ালে কোনো মানুষের মুখ ছিল না, ছিল এক বিভৎস মাংসহীন কঙ্কালসার চেহারা। রিয়া তীব্র চিৎকার করে জ্ঞান হারাল। কিছুক্ষণ পর যখন রিয়ার চোখ খুলল, সে দেখল সে নদীর পাড়ে একা পড়ে আছে। সায়ন কোথাও নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাড়ির দিকে দৌড় দিল। বাড়ি ফিরে রিয়া ভয়ে কাউকে কিছু বলতে পারল না। সেই রাতেই রিয়া যখন ঘুমাচ্ছিল, হঠাৎ তার পায়ে ঠান্ডা জলের স্পর্শ লাগলো। চোখ মেলতেই সে দেখল তার খাটটি মাঝ নদীর জলের উপর ভাসছে, আর সেই ডাইনি নৌকা নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ মায়ের ডাক শুনে রিয়ার ঘুম ভাঙল। সে দেখল সে নিজের ঘরেই আছে। কি হয়েছে মা? তুই এমন অদ্ভুত আচরণ কেন করছিস?
কান্নায় ভেঙে পড়ে সে তার বাবাকে সব কথা খুলে বলল। রিয়ার বাবা সব শুনে মাথায় হাত দিয়ে বসলেন। এত বড় সর্বনাশ করলি তুই? ওই অভিশপ্ত নদীতে গেলি, আবার ওই ডাইনির নৌকায়ও বসলি, আর এই কথা এতক্ষণ লুকাচ্ছিলি? রিয়ার বাবা বুঝতে পারলেন মেয়ে গভীর বিপদে আছে। কিন্তু রিয়া যেখানেই যাচ্ছিল সেই মায়াবী মাঝিকে দেখতে পাচ্ছিল। সে মানসিকভাবে ভেঙে পড়ল এবং সিদ্ধান্ত নিল সে সায়নের খোঁজে যাবে। পরের দিন মাঝরাতে রিয়া আবার নদীর পাড়ে গেল। ডাইনিটা সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। আমার সায়নকে কোথায় লুকিয়ে রেখেছ? আমায় তার কাছে নিয়ে চলো। ডাইনিটি মাথা নেড়ে নৌকায় ওঠার ইশারা করল। রিয়া নৌকায় বসতেই নৌকা চলতে শুরু করল এবং একটা নির্জন পরিত্যক্ত চরে গিয়ে থামল। ডাইনি ইশারা করল সায়ন এখানেই আছে। রিয়া চরে নেমে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা শক্ত জিনিসে হোঁচট খেয়ে পড়ে গেল। চাঁদের আলোয় সে দেখল সায়নের মৃতদেহ সেখানে পড়ে আছে। রিয়া চিৎকার করে যেই নৌকার দিকে পালাতে যাবে, ডাইনিটি তার সামনে এসে বিকট হাসিতে ফেটে পড়ল। পরদিন সকালে রিয়ার নিখোঁজ হওয়ার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সনাতনবাবু এবং সুমিত সহ গ্রামের অনেকে জড়ো হলেন। প্রধান মশাই, এই নদীর রহস্যটা কি? সবাই কেন এভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে? সুমিত বাবু, এটা কোনো সাধারণ নদী নয়। বহু বছর আগে এখানে অনেক মাঝি থাকত। তাদেরই একজন ছিল মাধব। মাধবের মৃত্যুর পর তার স্ত্রী পারুল অসহায় হয়ে পড়ে। সংসার চালাতে সে তার স্বামীর নৌকা নিয়ে নদীতে নামে, কিন্তু সমাজের কিছু লোভী পুরুষ মাঝি একজন নারীর এই কাজ মেনে নিতে পারেন। তারা পারুলের যাত্রী কেড়ে নিত, তাকে অপমান করত। এক রাতে এক অসহায় ব্যক্তি তার রক্তাক্ত আহত ভাইকে নিয়ে নদীর পাড়ে আসে। অন্য পুরুষ মাঝিটি টাকা ছাড়া তাকে নৌকায় তুলতে রাজি হয়নি, কিন্তু দয়ালু পারুল বিনা পয়সায় তাকে পার করে দিতে রাজি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ভৈরব নামের এক খল মাঝি এবং তার দলবল মিলে সেই রাতে পারুলকে নির্মমভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। সেই থেকে পারুলের আত্মা এই নদীতে ডাইনি মাঝি হয়ে ঘুরে বেড়ায়। যেই তার নৌকায় ওঠে তাকেই সে মৃত্যুর মুখে টেনে নেয়। সত্যি পারুলের সঙ্গে অনেক খারাপ হয়েছে। কয়েকদিন পর মাঝরাতে হঠাৎ তানিয়ার তীব্র প্রসব বেদনা শুরু হলো। গ্রামে কোনো ডাক্তার বা দাইমা ছিল না। তানিয়ার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তানিয়া, তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি এখনই তোমাকে নদীর ওপারের গ্রামে নিয়ে যাচ্ছি। সেখানে একজন ভালো ডাক্তার আছেন। তুমি আর আমাদের সন্তান দুজনেই নিরাপদ থাকবে। সুমিত মরিয়া হয়ে তানিয়াকে নিয়ে নদীর পাড়ের দিকে ছোটেন। ঠিক তখনই নদী থেকে বৈঠার শব্দ শোনা গেল। সুমিত দেখল পারুল তার নৌকা নিয়ে ঘাটে এসে দাঁড়িয়েছে। পারুল, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আজ আমার স্ত্রীর অবস্থা দেখো। ও মা হতে চলেছে। দয়া করে আমাদের ওপারে চন্দনপুর গ্রামে পৌঁছে দাও। সেখানে ডাক্তার আছে। সুমিত জানত এটি একটি আত্মা, কিন্তু স্ত্রীর প্রাণ বাঁচাতে সে নিজের জীবনের তোয়াক্কা না করে তানিয়াকে নিয়ে নৌকায় উঠে পড়ল। তানিয়া ব্যথায় ছটফট করছিল। নৌকা মাঝ নদীতে আসতেই পারুলের ঘুমটা সরে গিয়ে তার ভয়ানক রূপ বেরিয়ে এলো। তার ভয়ঙ্কর চেহারা দেখে সুমিত চোখ বন্ধ করে উপরওয়ালাকে ডাকতে লাগল। পরদিন সকালে পুরো গ্রামে রটে গেল সুমিত আর তানিয়াও ডাইনির শিকার হয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 3 দিন পর সুমিত এবং তানিয়া তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে সুস্থ শরীরে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে জানতে চাইল তারা বাঁচল কি করে। প্রধান মশাই, প্রতিটি অতৃপ্ত আত্মার একটি শেষ ইচ্ছা থাকে। পারুলের শেষ ইচ্ছা ছিল সেই রাতে ওই অসুস্থ মানুষটিকে পার করে দেওয়া, যা সে বেঁচে থাকতে পারেনি। সেদিন তানিয়ার ছটফটানি দেখে পারুলের মনে হয়তো সেই পুরনো দিনের কথা মনে পড়েছিল। সে আমাদের ক্ষতি না করে ওপারে পৌঁছে দিয়ে নিজের শেষ ইচ্ছা পূরণ করেছে। তার আত্মা এবার মুক্তি পেয়েছে। সে আর কাউকে মারবে না।
সুমিতের কথা শুনে গ্রামের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ভৌতিক গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত তোমাদের মনে ভয়ের একটা ছাপ রেখে যেতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, কমেন্ট করে জানাও গল্পটির কোন অংশটি তোমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। আর এমন আরও নতুন নতুন বাংলা হরর কার্টুন স্টোরি দেখতে সাবস্ক্রাইব